হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের জন্য আজকে নবম শ্রেণীর গণিত বই থেকে অঙ্ক করাবো। তো দেখো, তোমাদের যে বইটা আছে নবম শ্রেণীর গণিত প্রকাশ যে বইটা আছে, এই বইটা থেকে যে পণ্য অধ্যায় যে চ্যাপ্টারটা আছে, যে পণ্য অধ্যায় কষে দেখি 15.1, এই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। ঠিক আছে, তো আমরা 3 থেকে শুরু করবো অঙ্কগুলো। 1 দিয়ে অঙ্কগুলো সেরকম ইম্পর্টেন্ট নাই, পরীক্ষা আসে না, কিন্তু 3 থেকে অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো দেখো, তোমাদের জন্য আমি জানিয়ে এসেছি আজকে ক্লাস 9 ম্যাথ 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। কষে দেখি 15.1, পেজ নাম্বার 220 পাতা, কোয়েশ্চেন নাম্বার 3 থেকে 8 নম্বর। ঠিক আছে, 3 থেকে 8 অবধি আজকে অঙ্কগুলো করাবো এই পার্ট 1 ভিডিওতে। তো তোমাদের মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা হতে চলেছে। আজকের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে অঙ্কগুলো। তো আমরা দেরি করবো না, চলো তাড়াতাড়ি করে আজকের ক্লাসের প্রথম 3 নম্বর অঙ্কে আমরা চলে যাবো। আচ্ছা দেখো, 3 নম্বর অঙ্কটা আমার নেওয়া হয়ে গেছে। তো দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে বিরাট মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমাদের এখানে আয়তাকার মাঠের কথা বলেছে, তাহলে আমরা প্রথমে একটি আয়তক্ষেত্রাকার মাঠ আমরা তৈরি করব। দেখো, আমরা আয়তক্ষেত্রের ছবি তৈরি করব। আয়তক্ষেত্রের ছবিটা তোমরা জানো সবাই, এই যে আমাদের ধরো আয়তক্ষেত্রের একটা ছবি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তাকার মাঠ। তাহলে এই যে মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তার অনুপাত থেকে দৈর্ঘ্যটাকে আমরা 4x ধরে নিতে পারবো, 4x, এবং প্রস্থকে আমরা 3x ধরে নেব। এই যে দেখো, তাহলে প্রথমেই আমরা কি করব, এই যে আয়তাকার মাঠটি ছিল সেই মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। অনুপাত থেকে 4x দৈর্ঘ্য হবে এবং প্রস্থ হবে 3x। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে শুরু করি। দেখো, প্রশ্নটা কী বলছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু বুঝে নেব। যেহেতু আমরা পেয়ে গেছি এখানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা এখানে পেয়ে যাব। তো আমরা লিখব ধরি মাঠের। দেখো, আমি এখানে মাঠের বললাম কারণ মাঠটি এখানে আয়তক্ষেত্রাকার আছে, আয়তকার আমি বললাম না। তো মাঠের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য আমরা 4x নিতে পারবো, যেহেতু অনুপাতে দৈর্ঘ্যটা আছে 4, প্রস্থ হচ্ছে 3, তাহলে 4:3 বলতে দৈর্ঘ্য হবে 4x। আর এককটা আমরা নিতে পারবো, দেখো এখানে এককটা আছে 336 মিটার, তাহলে এখানে আমরা লিখব মিটার। তাহলে 4x মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রস্থ আমরা নিতে পারবো 3x মিটার। ঠিক আছে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। এবার দেখো, লক্ষ্য করো, আমি যদি প্রশ্নটাকে বুঝিয়ে দিই তোমাদের। এখানে বলেছে মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, এই যে মাঠটির চারিদিকে ধরো এখান থেকে তুমি হাঁটতে শুরু করছো, এই চারিদিকে হেঁটে আসছো। তো একবার যদি হেঁটে আসো, তাহলে তোমাদের কতটা পথ অতিক্রম করতে হবে? তোমাদের পথ অতিক্রম করতে হবে 336 মিটার পথ অতিক্রম করতে হবে, তাই তো? তাই যে 336 মিটার পথ অতিক্রম করতে হবে মাঠটির চারিদিকে একবার হাঁটলে, এক পাক। ঠিক আছে, একবার বলতে এক পাক। তাহলে এখানে কিন্তু পরিসীমাটা দেওয়া আছে 336 মিটার। আয়তাকার মাঠের পরিসীমা কিন্তু দেওয়া আছে, এই কথাটাকে ঘুরিয়ে বলেছে। তাহলে আমরা কী করব, দৈর্ঘ্য প্রস্থ জানা হয়ে গেছে, আমরা এখান থেকে পরিসীমার সূত্রটা তৈরি করব। তো আমরা লিখব মাঠের পরিসীমা। তো অতএব আমরা লিখব মাঠের পরিসীমা। তাহলে আয়তাকার মাঠ, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমাদের জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র এটা। চলো মানগুলো বসিয়ে দেবো। দৈর্ঘ্য আমাদের 4x, প্রস্থ হচ্ছে 3x, এককটা আমরা এখানে লিখে দেবো মিটার। এটা যদি সরল করে নাও, 2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের যোগ করে 7x মিটার, গুণ করে পেয়ে যাবে 14x মিটার। এটা হলো মাঠটির পরিসীমা। এবার যেটা তোমাদের বললাম, এই যে আমাদের মাঠটি চারিদিকে একবার যেহেতু হেঁটে আসে, তাহলে 336 মিটার পথ অতিক্রম করে, তো এটাই কিন্তু মাঠের পরিসীমা। আমাদের আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 336 মিটার। এও পরিসীমা আর এও পরিসীমা, তাই এই দুটো কী হবে, আমাদের সমান হয়ে যাবে। তাহলে এখানে অতএব দিয়ে আমরা লিখতে পারবো 14x = 336। তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের মানটা পেয়ে যাব। আমরা যদি দেখো একটু কাটাকাটি করি, দেখো 14, এখানে যদি বলি আমরা 2 দিয়ে কাটাকাটি করে, 2 × 7 = 14, আর এখানে 2 × 1 = 2, 13, 2 × 6 = 12, আর 2 × 8 = 16। এবার 7 দিয়ে যদি করে কাটাকাটি, 7 দিয়ে 14, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 14, এখানে চলে আসবে 2 × 28, 7 × 4 = 28। তা দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 24। তাহলে এক্সের মান পেয়ে গেলে সেই মাঠটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে অতএব লিখবো আমরা দৈর্ঘ্য ছিল 4x, তাহলে 4 × 24,
এটা যদি গুণ করি আমরা 4 4 16 আর 4 দিয়ে 8 একে 9 96 মিটার। প্রস্থ দেখো, প্রস্থ 3x ছিল, তারপর লিখতে পারবো 3 × 24। এটা গুণ করব, 3 4 12 আর 3 দিয়ে 6 1 7, 72 মিটার। তো দেখো মাঠের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। আমাদের এখানে বের করতে বলেছিল মাঠের ক্ষেত্রফল, তাই মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাবো। মাঠটি বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, দৈর্ঘ্য × প্রস্থ, সেই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো আমরা লিখবো অতএব দিয়ে মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 96 × প্রস্থ হচ্ছে আমাদের 72, এত বর্গমিটার। ঠিক আছে, এখন আমরা 96 72 গুণ করে নেবো, অ্যান্সারটা আমাদের চলে আসবে। দেখো আমি গুণটা তোমাদের এখানে দেখাই, 96 আর 72। 2 দিয়ে গুণ করো, 2 × 6 12, 2 × 9 18, আর হাতে রেখে 19, 192, আর 7 দিয়ে গুণ করো, 7 6 42 এর 2, 7 9 63, আর ওইদিকে আমাদের হাতে 4, 63 4-এ কত হবে আমাদের 67। তাহলে এখানে আমরা 67 বসে দেবো। 2 আর 9 আর 2 11 পেয়ে যাবো। আর এখানে এটা হয়ে যাবে আমাদের 8 একে 9, আর এটা 6টা বসে গেল। দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। তা আমরা গুণ করে পেয়ে গেলাম 6912, 6912 বর্গমিটার। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার দেখো 4-এর অঙ্কটা। এখানে অঙ্কটা বলছে প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তো দেখো আমাদের কিন্তু এখানে বর্গাকার জমির কথা বলেছে, একটা বর্গক্ষেত্র। তো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রের ছবিটা আঁকি, আর ছবিটা তৈরি করে তারপর প্রশ্নটা ভালো করে বুঝবো। আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম, একটা বর্গক্ষেত্রের ছবি তৈরি করব। এই যে আমাদের একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কিন্তু সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে কথাটা বলেছি, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সেই বর্গাকার জমিটি চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা। মানে এখানে আমাদের 1 বর্গমিটারে খরচ বলে দিয়েছে। দেখো 1 বর্গমিটারে খরচা বলেছে কত, 3.5 টাকা। তাহলে টোটাল জমিটা চাষ করতে কত খরচ হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। এভাবে যদি বলে দেয় তাহলে তোমরা সেই বর্গাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাবে। কীভাবে? আমরা এখানে লিখব, ঠিক আছে, বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল। দেখো পেয়ে যাবো আমরা। কীভাবে পাবো? এই যে বড় টাকা যেটা 1400 টাকা ছিল, 1400 টাকাকে ভাগ করে দেবা 3.50 টাকা, ঠিক আছে। মানে 1 বর্গমিটারে যে এই টাকা খরচা হয়, তাহলে সম্পূর্ণ জমিটি চাষ করতে যে খরচা বলে দিয়েছিল আমাদের 1400 টাকা, তাহলে এই টাকা দিয়ে এই টাকাটাকে ভাগ করে দিলে পরে সেই জমিটা আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাবো, এত বর্গ। এখানে আমাদের দেখো এককটা আমাদের যেহেতু বলেছে প্রতি বর্গমিটার, তাহলে এককটা হবে এখানে বর্গমিটার। দেখো আমরা জমিটির কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এটা কী করে হয় তোমাদের আরেকটু বোঝাই আমি। দেখো প্রতি বর্গমিটারে 3.5 টাকা বলতে 3.5 টাকা খরচা হয় কত বর্গমিটারে, 1 বর্গমিটারে। প্রতি বর্গমিটার বলতে মানে 3.5 টাকা, ঠিক আছে। 3.50 টাকা বলতে, তাই না, মানে 3 টাকা 50 পয়সা যেটাকে বলা হয়। তাহলে যে এত টাকা যে খরচ হয় কত বর্গমিটারে, 1 বর্গমিটারে, 1 বর্গমিটারে, তাই তো। এত টাকা যে খরচা হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা খরচা হবে কত বর্গমিটারে, 1 বাই এই যে এটা, তাই না, ওয়ার্কিং নিয়ম অনুসারে। আর 1400 টাকা, এই যে দেখো 1400 টাকা খরচ হবে কত বর্গমিটারে, 1400 টাকা খরচা হবে, 1400টা আমাদের উপরে চলে যাবে, আর এই যে 3.50 টাকা নিচে চলে আসবে। দেখো ওয়ার্কিং নিয়ম অনুসারে আমরা সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো এইভাবে, তাই না। তো এটা আমি জায়গাটা প্রেস করে দিই, আমার বাদ দিয়ে দিলাম, তোমাদের বোঝানোর জন্য করলাম আমরা। তোমাদের তো যেটা বললাম, ছোটো টাকাটা দিয়ে বড় টাকাটাকে যদি ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাব সেই বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা একটা সরল করব, দশমিকটা উঠাবো, 1400, এখানে 350, আর দশমিকটা উঠালে পরে এখানে 100 আসবে। এই যে দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে 2টো সংখ্যা আছে বলে 2টো শূন্য। এবার এখানে আমরা এই যে এর একটা শূন্য কেটে দিলাম। 7 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে 7 দিয়ে 14, আর এখানে
7 5 35, এই যে দেখো 7 5 35 আর 5 4 20, তাহলে 100 এদিকে 4, তাহলে আমরা পেয়ে গেলাম 400 বর্গমিটার। তাহলে এই যে বর্গাকার জমিটা ছিল তার ক্ষেত্রফল কত পেলাম? 400 বর্গমিটার পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা বলেছে প্রতি মিটারে, এই যে আমাদের বলেছে 8.50 টাকা হিসাবে সমর্থের জমি বেড়া দিতে, মানে 4 ধারে বেড়া দিবে, ঠিক আছে, তারের বেড়া দিবে, তাহলে কত খরচ হবে? তো এই যে 4 ধারটা বলতে কি? 4 ধারটা বলতে সেই জমিটির পরিসীমা, মানে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গাকার জমির পরিসীমাটা আমাদের এখানে প্রয়োজন পড়বে। ঠিক আছে। আচ্ছা চলো আমরা দেখো পরিসীমা পেতে গেলে আমাদের কি দরকার? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা জানতে গেলে আমাদের কিন্তু বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে। বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, বাহুর দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে যাবো যেহেতু দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেই ক্ষেত্রফলকে যদি বর্গমূল করে দাও তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তা আমরা এখন লিখবো, অতএব এই দেখো যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, এভাবে আমরা ডট দিতে পারবো, বাহুর দৈর্ঘ্য। এই যে ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করে নেব, √400। এখানে আমাদের মিটার চলে আসবে, বাহুর দৈর্ঘ্য মিটার আসবে এককটা। এবার এই যে 400 এর বর্গমূলটা করতে হবে আমাদের। দেখো 400 এর বর্গমূলটা আমরা যদি করি, দেখো ডান দিক থেকে জোড়া মারবা, ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূলটা দেখাবো। আর এখানে একটা টান দাও। এবার 4কে নিয়ে কাজ করো। 4 কতবার যাবে? এখানে 2 নিলে পরে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 4 মিলে যাচ্ছে তো হবে, এই যে 2 দিয়ে 4। আর এখানে যে দুটো শূন্য আমরা নামাবো, এই যে জরা শূন্য, তাহলে দুটো শূন্যের জন্য এখানে একটা শূন্য নিয়ে নেবা। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল 20। 400 বর্গমূল কত? 20 মিটার। দেখো আমরা কিন্তু সেই বর্গাকার জমির কি বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। এবার আমাদের কি বের করতে হবে? অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদের কিন্তু বর্গক্ষেত্রের যে পরিসীমাটা বের করতে হবে। তাহলে আমরা বর্গাকার জমির পরিসীমা বের করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এই জায়গাটা একটু প্লেস করে দিই। এবার আমরা লিখব বর্গাকার জমির পরিসীমা। অতএব বর্গাকার জমির পরিসীমা, পরিসীমার সূত্র আমাদের জানতে হবে 4 × বাহু দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে 4 × বাহু বলতে হচ্ছে এই যে 20 আমরা পেয়ে গেছি। তাহলে 4 × 20। আচ্ছা, এটা গুণ করে নেব, 4 দিয়ে 8 পেয়ে যাবো আমরা 80 মিটার। এই যে আমাদের বর্গাকার জমির পরিসীমা। এবার দেখো পরিসীমাটা পেয়ে গেছি 4 ধারটা। এই 4 ধারটা যে বেড়া দিবে তারের কত খরচা হবে? প্রতি মিটারে 8.50 টাকা, মানে 8.5 টাকা। তো প্রতি মিটারে যদি 8.5 টাকা হয় তাহলে এত মিটার কত খরচা হবে? এটা দেখে গুণ করলে হয়ে যাবে অ্যান্সারটা আমাদের, তাই না? 1 মিটারে, প্রতি মিটারে বলতে 1 মিটারে খরচা হয় 8.5 টাকা, তাহলে এত মিটারে খরচা হবে, এই যে 80 মিটারে খরচা হবে আমাদের 80, আর এটা এই টাকাটা দিয়ে গুণ করে দিতে হবে। তা আমরা লিখবো এখানে আমাদের যে বেড়া দিতে যে খরচটা বের করতে বলেছে, তা আমরা লিখবো বেড়া দিতে খরচ হয়, বেড়া দিতে খরচ হয়। এই যে দেখো আমাদের যে এই টাকাটা, এই যে 80, এই যে 80 মিটারের সঙ্গে এই টাকাটা গুণ করে দেবো, 80 × 8.50 টাকা। তাহলে এটা আমাদের গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। দেখো আমরা গুণটা আমরা একটু বুদ্ধি করে করি। এখানে এই যে 85 আর 8 আছে, এটা গুণ করে নাও। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি দেখাচ্ছি, এই যে দেখো 80 আমাদের কত আছে? 8 দেখো গুণটা আমি এখানে তোমাদের বুঝাই। দেখো প্রথমে সংখ্যাগুলো গুণ করে নাও, 8 আর 85 গুণ করো একটু। দেখো 8 × 5 = 40, ঠিক আছে, 8 × 5 = 40 শূন্য, আর 8 × 8 = 64, 64 ওদিকে 4 68। দেখো আমরা 85 আর 8 গুণ করেছি। এবার শূন্যগুলো আছে না, এবার শূন্যগুলো বসিয়ে দাও। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তার দুটো শূন্য আমরা বসিয়ে দেবো। এবার দশমিক বসাও। দশমিকটা দেখো দুটোর পর আছে, তার এখানেও দুটোর পর দশমিক বসবে। এই যে আমাদের এখানে দশমিক, আর দশমিকের ডান দিকে শূন্যের দাম নাই, দশমিকের জন্য শূন্যগুলো কেটে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 680। ঠিক আছে। তা দেখো এদের গুণফলটা কত পেলাম? 680। তো এখানে লিখে দেবো আমরা 680 টাকা। এই যে আমাদের অ্যান্সার। এই যে আমাদের সেই বর্গাকার জমির 4 ধারে যে তারের বেড়া দিবে, সেই তারের বেড়া দিতে কত খরচ হবে? সেই তারের বেড়া দিতে যে খরচ হবে 680 টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা। এখানে প্রশ্নটা বলছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। একটা আয়তকার জমি আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে জমিটি কিন্তু আয়তকার ছিল, মানে আয়তক্ষেত্র। তো দেখো জমিটা এইভাবে ছিল, আয়তক্ষেত্র। এই যে আমাদের জমিটা। ঠিক আছে।
এখানে আমাদের জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 500 বর্গমিটার দেওয়া আছে। এখন বলেছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমাবে এবং প্রস্থ 2 মিটার বাড়াবে। তো জমিটা কী হবে, জমিটা হবে বর্গাকার। এই যে জমিটা হয়ে যাবে আমাদের বর্গাকার হয়ে যাবে এভাবে, তাই না? দৈর্ঘ্যটা কমাবে এবং প্রস্থ বাড়াবে, তো জমিটা কী হয়ে যাবে, বর্গাকার হয়ে যাবে, বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে আমাদের কী বের করতে বলেছে, আমাদের জমিটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। এই যে আয়তাকার জমিটা ছিল না, দৈর্ঘ্য ধরে নেব আমরা এক্স আর প্রস্থ ধরে নেব ওয়াই। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে শুরু করব যে আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা এক্স কি ধরে নেব, মিটার। এককটা দেখো 500 বর্গমিটার আছে, তো এককটা আমরা এখান থেকে মিটার বলতে পারবো, এক্স মিটার। এবং প্রস্থ আমরা পেয়ে যাবো ওয়াই মিটার। ওকে, আয়তাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। এবার আয়তাকার জমির আমরা কি ক্ষেত্রফল বের করে নেব। তাহলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই, এত বর্গমিটার। এই হচ্ছে আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে দেখো সেই আয়তাকার জমির ক্ষেত্রফল আবার দেওয়া আছে 500 বর্গমিটার। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব এক্স ওয়াই, ঠিক আছে, যে ক্ষেত্রফলটা সমান সমান বলতে পারবো কত, 500। এটাকে আমরা 1 নং নামতে দিলাম। আচ্ছা, এবার দেখো যেটা বলেছে, এই যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমাবে, তাই না? তো জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে একটা নতুন দৈর্ঘ্য পেয়ে যাবো। তখন লিখব দৈর্ঘ্য, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এখন দৈর্ঘ্য হবে, ঠিক আছে? এখন দৈর্ঘ্য কত হবে, আগে দৈর্ঘ্য কত ধরেছিলাম, এক্স মিটার। তাহলে এক্স থেকে 3 মিটার কমাবে, তাহলে এত মিটার হবে এখন দৈর্ঘ্যটা। এবং প্রস্থ 2 মিটার বাড়াবে, 2 মিটার বাড়ালে এখন প্রস্থ হবে আবার, এখন প্রস্থ নতুন একটা প্রস্থ পাবো। আগে প্রস্থ ছিল ওয়াই, এখন কি 2 মিটার বাড়াচ্ছে, তাহলে ওয়াইয়ের সঙ্গে 2 কী হবে, যোগ হবে, এত মিটার। দেখো নতুন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আমরা। এইভাবে যদি দেখো দৈর্ঘ্যটা যদি কমায় এবং প্রস্থ যদি বাড়ায়, তাহলে জমিটা কী হবে, জমিটা হয়ে যাবে আমাদের বর্গাকার। এই যে জমিটা হবে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই না? তাহলে আমাদের এখানে দেখো এই মানটা সমান। তাহলে এখানে যেহেতু জমিটি বর্গাকার হয়, লিখব যেহেতু জমিটি বর্গাকার হয়, তার জন্য আমরা এখানে দেখো আমরা এখানে এই যে দৈর্ঘ্যটা আর যে প্রস্থটা আছে এটা কী হবে, সমান হয়ে যাবে। অতএব x - 3 সমান x + 2, দৈর্ঘ্য প্রস্থ সমান। বর্গক্ষেত্র যদি হয়ে যায় দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। আচ্ছা, এটা আমরা করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিই। তাহলে x সমান y + 2, আর এদিকে +3 হয়ে যাবে, -3টা এদিকে নিয়ে আসলাম। তাহলে বা x সমান এটা আমরা করব y প্লাস এটা কত হবে, এটা 5 হয়ে যাবে। একে আমরা 2 নং নামতে দিলাম। এবার দেখো এই মানটা এক্সের মানটাই 1 নংয়ে বসিয়ে দেবো। তো চলো আমরা এই জায়গায় করি। তো আমরা লিখব 1 থেকে দেখো তো আমাদের এক্সের মানটা যে বসিয়ে দিই, এক্স কত, এক্স ছিল আমাদের y + 5, আবার এখানে y আছে সমান এদিকে 500। দেখো এভাবে দাঁড়াবে যে এক্সের মানটা এখানে বসিয়ে দিলে এই যে 1 থেকে আমরা এটা পাবো। তাহলে এখানে আমরা সমাধান করব, এটা হয়ে যাবে y² + 5y, আর 500টাকে বাঁ দিকে নিয়ে আসবো, এই যে -500। এটাকে মিডিল ফ্যাক্টর করে নিব আমরা। তাহলে y², এটা আমরা ভাঙাবো। দেখো এটা আমরা 20 25 যদি ভাঙাই, ঠিক আছে, এই যে 25 আর 20, তাহলে এখানে করব আমরা +25y - 20y, ঠিক আছে। 25 20 গুণ করলে 500 হবে, আর 25 থেকে 20 বিয়োগ করে দেখো 5y পেয়ে যাবা। আমি ফ্যাক্টরটা ভাঙালাম, 500 = 0। এখান থেকে দেখো তো আমরা যদি
কমন নিই, এখানে ওয়াই কমন পাবো, তাহলে ওয়াই প্লাস 25। আর এখান থেকে যদি কমন নাও এটা মাইনাস আমরা 20 কমন নিয়ে নেবো, তাহলে এখানে ওয়াই এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আর 20 দিয়ে 500কে ভাগ করবা, এটা 25 পেয়ে যাবা। মিডিল ফ্যাক্টরে লক্ষ্য করবা এই মানটা দুটো মান সমান হয়। তাহলে যদি সমান হয়ে গেছে দেখো, তাহলে এটা আর এটা যে একই, তা কমন নিয়ে নেব, ওয়াই প্লাস 5 আর ওয়াই মাইনাস এই যে 20 আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের আমরা দুটো মান দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে 5 হয়ে গেছে আমাদের, এই যে এটা আমাদের 5 হবে না, এটা আমাদের 25 আছে, ওয়াই প্লাস 25 আর ওয়াই মাইনাস 20। আচ্ছা তাহলে আমরা এখানে দেখো আমরা কী করব, আমরা হয় অথবা দিয়ে আমরা ওয়াইয়ের দুটো মান পেয়ে যাব এখানে। তাহলে আমরা দেখো আমরা মানগুলো এখানে দেখাচ্ছি। আচ্ছা এই জায়গাগুলো আমাদের আর প্রয়োজন নাই, এগুলো আমরা প্লেস করে দিচ্ছি পরে, ঠিক আছে। সেই জায়গাগুলো আমরা একটু মুছে দিলাম, এই যে জায়গাটা একটু প্লেস করে দিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, এই জায়গাটা পুরো বাদ দিয়ে দিলাম আমরা। আচ্ছা এখানে আমাদের দুইটা দরকার পড়বে, যেটা আমাদের ছিল, এই দুইটা আমি এখানে আবার লিখে দিব, ঠিক আছে। এই যে 2 নং যে সমীকরণটা ছিল না, এখানে আমাদের এক্স সমান সমান কত ছিল, ওয়াই প্লাস 5 ছিল, এই যেটা 2 নং ছিল, দুইটা আমরা রেখে দিলাম, এটা কাজে লাগবে আমাদের এক্সের মানটা পাওয়ার জন্য। তাহলে দেখো আমরা হয় অথবা দিয়ে করবো, হয় ওয়াই প্লাস 25 সমান সমান 0, আর অথবা ওয়াই মাইনাস 20 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান কত পেয়ে যাব, তাহলে ওয়াই সমান সমান পাবো, একটু ভালো করে লিখি, ওয়াই সমান সমান পাবো -25, এই যে 25 প্লাস 25টা ডান দিকে নিয়ে গেলে -25, আর এখান থেকে ওয়াই সমান সমান পেয়ে যাবো আমরা 20। আচ্ছা দেখো ওয়াইয়ের একটা মান নিব, মাইনাস মানটা আমরা ছেড়ে দেবো, মাইনাস মানটা হবে না, কেন হবে না, কারণ লিখবো যেহেতু ওয়াইয়ের কি, ওয়াই আমরা প্রস্থ ধরেছিলাম, তাই না। তোমরা দেখো প্রথমে আমরা লিখেছিলাম যে প্রস্থ হচ্ছে ওয়াই, তা যেহেতু প্রস্থ ঋণাত্মক হয় না, তার প্রস্থ যদি ঋণাত্মক যদি না হয়, তাহলে ওয়াইয়ের মানটা -25 হবে না, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, 20 হবে। তাহলে অতএব ওয়াই সমান সমান আমরা নিয়ে নেব 20, এটা হচ্ছে ওয়াইয়ের মান। আচ্ছা এবার দেখো ওয়াই পেয়ে গেছি, তো আমরা যে 2 থেকে আমরা এক্স পেয়ে যাবো, তো আমরা লিখব 2 থেকে এক্স সমান সমান হবে কত, এই যে 20 প্লাস 5 পেয়ে যাবো আমরা 25 পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এক্সের ওয়াই মান পেয়ে গেছি, এবার কিন্তু আমরা কী বের করতে পারবো, দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে নিতে পারবো, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমরা চলো অতএব লিখে দেবো, অতএব দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলেছি, অতএব দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 25, এই যে দৈর্ঘ্য এক্স ধরেছিলাম যার মানটা আছে 25, দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম কত, 20 মিটার। দেখো এই যে আমাদের সেই সহজদের জমির দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে বলেছিল, আমরা দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে দিয়েছি, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। দেখো প্রশ্নটা কি বলছে, আমাদের গ্রামে একটি, ঠিক আছে, একটি হবে এখানে, একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। একটা বর্গক্ষেত্রাকার জমি আছে যার বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে, তো বাহু দৈর্ঘ্য বলে দিলে সেই জমিটির ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। আচ্ছা এই বর্গাকার জমির 4 ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব, হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটারে জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো আমাদের প্রথমে কিন্তু বর্গাকার জমি আছে, চলো আমরা ছবিটা আগে আঁকি, তারপরে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তাহলে বর্গাকার জমি আমরা তৈরি করব, এই যে আমাদের একটা বর্গাকার জমি, ঠিক আছে। তাহলে যে জমিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 300 মিটার, এই বর্গক্ষেত্রের প্রতিটির বাহু হচ্ছে 300 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গাকার জমির আমরা কি ক্ষেত্রফলটা পেয়ে যাব, আমরা এটাকে বের করে নিই, ঠিক আছে, তারপরে আমরা পরের পার্টটা বোঝাবো। তো আমরা লিখব বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল, যে বর্গাকার জমিটি ছিল তার ক্ষেত্রফল পেয়ে যাবো, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে। তো বর্গাকার জমি বলতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু ইন্টু বাহু, তো বাহু ইন্টু বাহু বলতে বাহু তো 300, তা 300 ইন্টু 300, ঠিক আছে, বর্গ মিটার। 300 গুণ করলে তোমরা পেয়ে যাবা 9, 3 3 9, দেখো এইভাবে গুণটা করবা, 3 3 9 আর
দুটো শূন্য 4টা শূন্য বসিয়ে দাও, এই যে 4টা শূন্য বসিয়ে দাও, বর্গ মিটার। তো আমরা জমিটি কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। আচ্ছা, এবার যেটা বলেছে জমিটির চারধারে একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবে। দেখো চারধারে বলতে এখানে লক্ষ্য করো, এটা কিন্তু বাইরে হবে না, তাই না? সেই জমিটা আছে, যার জমিটা আছে সেই জমির চারধারে বলতে এভাবে, ঠিক আছে? এই যে দেখো এভাবে একটা দেওয়াল তৈরি করছে, মানে জমিটার মধ্যে সে তো অন্য বাইরে দেওয়াল তৈরি করতে পারবে না, তত জায়গাটা এখান থেকে সে দেওয়ালটা তৈরি করবে ভিতরে, ঠিক আছে? এই যে চারিদিকে, এই যে চারিদিকে একটা দেওয়াল তৈরি করেছে, যার দেওয়ালের চওড়াটা বলে দিয়েছে, তাই না? দেওয়ালের চওড়া বলেছে 3 ডেসিমিটার। এখানে দেখো দেওয়ালে যে চওড়াটা 3 ডেসিমিটার বলেছে, ডেসিমিটার, আর আমাদের এখানে আছে মিটারে। তো আমাদের এই ডেসিমিটারটাকে মিটার করে নিতে হবে, এককগুলো একই রকম করতে হবে। তো লিখবো আমরা কি দেওয়ালের চওড়া। তো দেওয়ালের চওড়া এটা আছে আমাদের, তাই না? দেওয়ালে যে চওড়া আছে সেটা আমাদের কিন্তু এখানে বলা আছে 3 ডেসিমিটার বলেছে। এবার আমাদের এখানে করতে হবে 3 ডেসিমিটারটাকে মিটার করে নিতে হবে। এখন ডেসিমিটার থেকে মিটারে যাব, তা তোমাদের এখানে কিন্তু জানতে হবে ডেসিমিটারটা হচ্ছে ছোট, মিটারটা বড়। তা ডেসিমিটার পরেই মিটার হয়, তাহলে 1 ঘর এখানে, তাহলে 1 ঘর মানে তোমাদের কী করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তখনই তোমরা মিটার পেয়ে যাবা। এসব ম্যাট্রিক পদ্ধতি তোমাদের ভালো করে জানতে হবে। আবার বলি, ডেসিমিটার থেকে মিটারে গেলে পরে তোমরা কী করবা, 10 দিয়ে ভাগ করবা, তাই না? ডেসিমিটারটাকে যে 3কে 10 দিয়ে ভাগ করলে সেই 3 ডেসিমিটারটা কী হবে, আমাদের মিটারে হয়ে যাবে। তাহলে এখানে যদি ভাগটা করো, এটা 0.3 মিটার হয়ে যাবে। এভাবে 10 দিয়ে ভাগ করার সুবিধা আছে। এই যে একটা শূন্য, তাহলে 1টার উপর দশমিক বসিয়ে দিলে তোমরা, এই যে একটা ডান দিক থেকে 1টার উপর দশমিক, ঠিক আছে? সহজে এভাবে ভাগটা তোমরা করে নিতে পারবা। তা দেওয়ালের চওড়া পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে চওড়াটা আছে না, এই যে দেওয়ালের চওড়াটা, এটা আমরা কত, এটা আমরা পেয়েছি 0.3 মিটার। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছে এখানে দেখো, আমাদের এই যে দেওয়ালটা যে তৈরি করেছি, সেই দেওয়ালের যে প্রতি 100 বর্গ মিটারে জমিতে, তাই না, 5,000 টাকা যদি খরচা হয়, তা দেওয়ালের জন্য মোট কত খরচা হয়েছে? তা দেওয়ালটার যে জায়গাটা আছে না, এই জায়গাটা, দেওয়ালের জায়গাটা কতটা, এই দেওয়ালের জায়গাটা কিন্তু আমাদের বের করতে হবে। যখনই আমরা জায়গাটা পেয়ে যাব, তখনই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রতি 100 বর্গ মিটারে যদি 5,000 টাকা হয়, তাহলে যে দেওয়ালের যে জমিটা বেরোবে জায়গাটা, তত বর্গ মিটারে কত খরচ হবে সেটা বের করতে পারবো। তা এখন দেখো দেওয়ালের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে এই যে ভিতরের জায়গার ক্ষেত্রফল দরকার। দেখো সম্পূর্ণ যে জমিটার ক্ষেত্রফল তো আমরা বের করে নিলাম এটা, এখন এই ভিতরের জায়গাটার ক্ষেত্রফল দরকার। তখন আমরা কী করবো, এই ভিতরটা পেয়ে গেলে তো সম্পূর্ণ জায়গা থেকে এই এটা থেকে, ঠিক আছে, এটাকে আমাদের কত বলবো, এটা 90,000 আছে, যে 90,000 সম্পূর্ণ থেকে যে ভিতরের জায়গাটা বাদ দিলে পরে এই যে দেওয়ালটা যে তৈরি করেছে কতটা জায়গায়, সেই দেওয়াল তৈরির জায়গাটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এখন আমাদের দরকার এর ক্ষেত্রফলটা। এখন এর ক্ষেত্রফল পেতে গেলে এটা তো আমাদের ভিতরেরটা কিন্তু দেখো একটা বড় ক্ষেত্র আছে, তাহলে এর বাহুর দৈর্ঘ্য দরকার। বাহুর দৈর্ঘ্য পাবো কী করে, আমাদের দেখো এই যে টোটালটা ছিল আমাদের মোট 300 মিটার বাহুটা, তাই না? তাহলে ভিতরটা কত হবে, তাহলে এইদিকে দেখো 0.3, হ্যাঁ, এই যে পার্টটা, এটা পার্ট কত আমাদের 0.3, আর এই যে এইদিকে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের কত 0.3। এই 0.3 আমাদের 300 মিটার থেকে কিন্তু বাদ দিতে হবে। তখনই আমরা এই যে ভিতরের যে বড় ক্ষেত্রটা আছে না, ভিতরের এই ভিতরের বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পাবো। তো আমরা লিখব দেওয়াল বাদে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, এটা আমরা লিখতে পারবো। তো লিখি চলো, দেওয়াল বাদে, দেওয়াল বাদ দিয়ে আমরা করছি, তাই না? এই যে দেওয়ালটা বাদ দিয়ে এই যে ভিতরের বর্গাকার জমিটার আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। দেওয়াল বাদে বর্গাকার জমির, ঠিক আছে, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, সেটা কত হবে দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মোটটা ছিল আমাদের 300 মিটার, 300 মিটার থেকে তোমাদের বাদ দিতে হবে এই যে এইটুকুটা এদের যোগফলটা বাদ দিতে হবে, মানে এখানে বাদ দিতে হবে 0.3 প্লাস 0.3, এই যে এত মিটার, ঠিক আছে? এটা আমরা সরল করে নেব। এখানে যদি সরল করো 300, এটা যদি যোগ করে নাও 0.6 পেয়ে যাবা, এই যে আমাদের এই মিটারটা। আচ্ছা, এবার যেটাকে বিয়োগ করবো আমরা, দেখো তোমাদের বিয়োগ কিন্তু ভালো করে বুঝতে হবে। এই সে দশমিক বিয়োগ করলে তোমরা কিন্তু ঠিকঠাক না বুঝো তাহলে ভুল করে দিবা। তো আমি এখানে দেখাচ্ছি বিয়োগটা, 300 লিখে দিলাম,
এবার দশমিক একটা শূন্য নিয়ে নিলাম, যেহেতু এখানে দশমিক আছে, সংখ্যা আছে। এবার আমরা লিখবো, দেখো দশমিকের নিচে দশমিক, এদিকে শূন্য আছে, এখানে 6 আছে। এভাবে কিন্তু বসিয়ে বিয়োগটা করতে হবে। 6 কত হলে 10, এটা 4 দিলে এটা আমাদের 9 হয়ে গেলো। দেখো এটাও আমাদের 9 হয়ে যাবে, আর 2টা আমাদের এই যে 3টা আছে না, এটা 2 হয়ে যাবে, 1 কমে যাবে। তাহলে এটা পাবো বিয়োগফলটা। তাহলে পেলাম 299.4 মিটার। ঠিক আছে, এই যে আমাদের আর যে বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য বের করে নিয়েছি। আচ্ছা, এটা আমরা জায়গাটা একটু প্লেস করে দিই, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা দেওয়াল বাদে বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার দেওয়াল বাদে সেই বর্গাকার জমির আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। ঠিক আছে, তো আমরা লিখবো এখানে এই যে দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কী হয়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। তাহলে আমাদের এই যে 299.4 ইন্টু 299.4 এত বর্গমিটার। এটা আমাদের এবার গুণ করে নিতে হবে। আচ্ছা, তোমাদের এই গুণটা আমি দেখো আমরা এই পাশে করে দেখাবো। তো আমাদের একটু জায়গাটা প্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমাদের দরকার নেই। সেটা আমাদের প্রথমে এই যে এটা আমাদের মনে রাখবো যে প্রথমে যে বর্গাকার জমির যে ক্ষেত্রফলটা ছিল 9000 বর্গমিটার, সেটা আমাদের একটু প্রয়োজন পড়বে। আমি এখানে দেখাচ্ছি তোমাদের গুণটা। এই গুণটা করতে হবে এভাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এই সাইডে লিখি। গুণটা আমাদের একটু বড় হবে। দেখো, তো প্রথমে 4 দিয়ে গুণ করো, 4 4 16, আর 4 নং 36, 36 37 4, আবার 4 নং 36, 36 আর 3 39 9, এবার 4 2 8, 8 আবার 3, 8 আর 3 কত 11। এবার 9 দিয়ে গুণ করবো। আচ্ছা 9 4 36, 36 6 হাতে 3, আর 9 নং 81, 81 ওদিকে 3, 81 3 কত হবে 84, 84 4 হাতে থাকলো 8। আবার 9 নং 81, 81 আর 8 কত হবে, 81 আর 8 হচ্ছে আমাদের 89। ঠিক আছে, এই যে 81 8 89, 89 9 হাতে 8 থাকলো। এবার 9 দিয়ে 18, এই যে 9 দিয়ে 18, আর ওদিকে আমাদের ছিল কত 8 ছিল হাতে। তাহলে 18 8 কত হয়ে যাবে আমাদের 26 হয়ে যাবে। এই যে দেখো, এবার 9 দিয়ে গুণ, এবার 9 দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাগুলো আসবে, এই যে 6 4। ঠিক আছে, আর এখানে হবে আমাদের 9, এটা হবে 6, এটা হবে 2। এবার আমরা 2 দিয়ে গুণ করবো। আমরা যদি 2 দিয়ে গুণ করি, দেখো এটা 2 4 8 পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আর 2 9 18, 18 আবার 8, 2 9 18, একে 19, আর 2 দিয়ে 4, আর হাতে রেখে 5। এবার এখানে যোগ করো 6, এটা 9 আর 7 যদি যোগ করি সেটা 6 7 আছে, তাহলে এটা হবে 13 3। এবার এটা এখানে দেখো এটা হবে 10 19, 20 0, আর এখানে দেখো এটা আমাদের কত হবে, হাতে 2 থেকেছে আমাদের, এটা 10 14 14, আর এদিকে হবে 8, আমাদের 22 22, আর ওদিকে হাতে 2 ছিল 24 4, আর এদিকে হাতে আমাদের 2 থেকে গেল। দেখো এদিকে আমাদের হয়ে যাবে এই যে 1 আর 6 হচ্ছে 7, 7 আর 9 16, 16 এদিকে 8, 16 8 হয়ে যাবে 24 24, হাতে 2 ছিল 25 26 6, হাতে আবার 2 থেকে গেল। এই যে এখানে দেখো 8 8 8 আর 9 17, 17 হাতে 2, 18 19 19 9, হাতে থাকলে 1 5 আর 2 7, আর 1 8। লক্ষ্য করে এখানে দুটোর পর দশমিক আছে, তা আমরা এখানে দুটোর পর দশমিক বসিয়ে দিই, তাহলে এখানে দশমিকটা বসে যাবে। তা দেখো আমাদের হয়ে গেছে। এই যে তাহলে যে ভিতরে জায়গার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত 89 64 0.36 তো বর্গ মিটার। এই যে আমাদের দেখো আমরা পেয়ে গেছি ভিতরে জায়গার ক্ষেত্রফল, আর এই যে পুরো বর্গাকার জমির ক্ষেত্রফলটা আমাদের এই যে জানা আছে। এবার আমরা এই যে দেওয়ালটা যে তৈরি হয়েছে কতটা, সেই দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করবো, তাই না? এই যে এটা থেকে এটা বিয়োগ করে। আচ্ছা এই জায়গাটা আমরা একটু প্লেস করে দিই। এবার লিখবো আমরা দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালটা যে তৈরি হয়েছে, তাহলে অতএব দেওয়ালের ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্রফলটা হবে এই যে 90,000, এটা 90,000 আছে, 90,000 থেকে এটা বিয়োগ হবে আমাদের 89.64 036। ঠিক আছে, এই যে বর্গ মিটার।
এবার এটা আমাদের বিয়োগ দেখাতে হবে। চলো বিয়োগটা আমরা এখানে দেখাই। 90, 4টা শূন্য, দশমিক দিয়ে আমরা 2টো শূন্য নিয়ে নিলাম, কারণ যেহেতু দশমিকও 2টো সংখ্যা আছে। দশমিকের নিচে দশমিক 3, 6, আর এখানে হবে আমাদের দেখো 0, 4, এদিক থেকে বসাবো ডান দিক থেকে 0, 4, 6 আছে, তারপর 9, তারপর 8, এই বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব। এটা হবে দেখো 4 হবে এখানে, এটা 9, এটা আমাদের 6 চলে আসবে দশমিক, এটা আমাদের 9 পেয়ে যাবো। এটা 9, তো 4 কত 9, এটা হবে 5 দিলে আমাদের 9, 6 কত 9, এটা হবে 3 দিলে আমাদের এটা 9, 9, 9 আমাদের এটা হবে কত 0, আবার এটা 0। দেখো এই দুটো শূন্য, তো শূন্যগুলো কিন্তু আমরা বসালাম না, এই যেখানে 0 0 হবে তো শূন্যগুলো কেটে দিলাম। তাহলে এই যে আমাদের বিয়োগফলটা আমরা পেয়ে গেলাম কত 359.64 এত বর্গমিটার। এই যে আমাদের যে দেওয়ালটা তৈরি হয়েছে যে জায়গায়, তার ক্ষেত্রফলটা এটা। ওকে, এবার দেখো যেটা বলেছে এখানে প্রশ্নে, প্রতি 100 বর্গমিটারে যদি 5,000 টাকা খরচা হয়, তাহলে এত বর্গমিটারে যে দেওয়ালটা তৈরি করেছে, এই এত বর্গমিটারে কত খরচ হবে সেটা আমাদের দেখো অ্যান্সারটা এবার বেরিয়ে আসবে। ওকে, এবার যে আমরা লিখব, যে এখন আমরা কী করবো, এটাকে আমরা বাদ মারি, এই জায়গাটা আমরা প্রেস করি। তাহলে দেখো তো এই যে প্রতি বর্গমিটারে, ঠিক আছে, দেওয়ালের জন্য খরচ হয় সেটা আমরা লিখব। তো আমরা লিখব 100 বর্গমিটারে, মানে এক বর্গমিটারে খরচা হয় 100, তাই না? তাহলে 100 প্রতি 100 বর্গমিটারে যে বলেছে খরচাটা, তাই এখানে লিখবো আমরা 100 বর্গমিটারে। 100 বর্গমিটারে দেওয়ালের জন্য খরচ হয়, দেওয়ালের জন্য খরচ হয় 100 বর্গমিটারে দেওয়ালের জন্য খরচ হয় কত, এই যে দেখো দেওয়ালের জন্য আমাদের খরচ হবে কত বলে দিয়েছে 5,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 5,000 টাকা। তাহলে এবার লিখবো আমরা দেখো 1 বর্গমিটারে দেওয়ালের জন্য খরচ হয় 5,000 বা 100 টাকা। আর এই যে আমাদের দেওয়ালটা যে তৈরি হয়েছিল এতটা জায়গায়, তাহলে এত বর্গমিটারে দেওয়ালের জন্য কত খরচ হবে, আমরা লিখবো এখানে 359.64 বর্গমিটারে দেওয়ালের জন্য খরচ হয়। তাহলে এই দেখো এখানে হবে আমাদের 5,000 বাই 100, আর এখানে যা আছে কত, এই যে 359.64, এই যে দেখো এত টাকা। তাহলে এটা আমাদের সলভ করে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। চলো আমরা এটা সলভ করি। এখানে দেখো 2 শূন্য আমরা কেটে দিলাম। এবার এই যে আমরা কী করবো, এই যে 5 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 5 দিয়ে গুণফলটা দেখো আমি তোমাদের এখানে দেখাই। এই যে দেখো আমাদের কত আছে, এই যে দেখো 3, আচ্ছা এই সংখ্যাটি আছে আমাদের এখানে, আমার গুণটা দেখাচ্ছে তোমাদের এই জায়গায়। তাহলে এখানে শুধু আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 50 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো চলো 5 দিয়ে গুণ করো শুধু। তাহলে 5 4 20, 5 6 30, আর হাতে 2 32 2, ঠিক আছে, হাতে 3 থাকলো, 5 9 45, 45 3 48, 48 8, হাতে থেকে গেলো 4, 5 5 25, 25 4 29, 9 হাতে 2 থাকলো, 5 3 15, 15, আর ওদিকে আমাদের কত হাতে ছিল আমাদের 2, 15 2 17। এই যে দেখো এবার একটা শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম, যে 50 একটা শূন্য ছিল। এবার 2টার পর দশমিক, 2টার পর দশমিকও বসিয়ে দিলাম। দেখো দশমিক ডান দিকে শূন্য দাম নেই, তাহলে আমাদের থেকে গেলো এই যে দেখো এই যে 17,982 টাকা, ঠিক আছে, এটা আমাদের। তাই এখানে আমরা লিখে দেবো 17,982 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটাই আমাদের বলেছিল যে প্রতি 100 বর্গমিটারে জমিতে 5,000 টাকা হিসাবে সেই দেওয়ালের জন্য কত খরচ হবে, সেই দেওয়ালের জন্য খরচ পড়বে 17,982 টাকা। এবার দেখো 7 প্রশ্নটা। এখানে 7 নম্বর প্রশ্নটা বলেছে, রেহানদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট খরচ যে হয় 1380 টাকা। ঠিক আছে, এই টাকাটা খরচ হয়। রাস্তাটি কত চওড়া ছিল সেটা আমাদের বের করতে বলেছে। আমাদের এখানে আয়তাকার বাগান আছে, চলো আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করি। আমাদের আয়তাকার বাগানটা ছবিটা যদি তৈরি করি, এভাবে আমরা একটা আয়তাকার বাগান আমরা তৈরি করতে পারবো। এবার বলছে দেখো বাগানটির ভিতরে একটা রাস্তা আছে, তাই না? ভিতরে বলতে আমরা এভাবে বাগানটির ভিতরে এই যে রাস্তা আছে,
সমান চওড়া, চারিদিকে চওড়াটা কী আছে সমান, এই যে চওড়াটা আমাদের কী আছে সমান। তাহলে এখানে আমাদের কী করতে হবে, দেখো প্রথমে আমরা এই যে আয়তাকার বাগানটা ছিল, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে 14 এবং প্রস্থ দেওয়া আছে 12। তাহলে সেই আয়তাকার বাগানটির ক্ষেত্রফল আমাদের প্রয়োজন পড়বে। তো আয়তাকার বাগানটির প্রথমে ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে নেব। তো চলো প্রথমে সেই কাজটা করে নিই। তো আমরা লিখব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 14 আর প্রস্থ হচ্ছে 12, এত বর্গমিটার। এটা গুণ করে নেব, 12 4 48 আর 12কে 12 আর ওদিকে আমাদের 4, 12 4 কত, 12 4 হচ্ছে আমাদের 16, 168 বর্গমিটার। এই হচ্ছে পুরো আমাদের আয়তাকার বাগানটির ক্ষেত্রফল। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা কথা বলেছে এখানে, একটা যে আয়তাকার বাগানটির ভিতরে একটা সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, সেই রাস্তার কথা কী বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি তৈরি করতে মোট খরচ বলে দিয়েছে 1380 টাকা। রাস্তাটা যে তৈরি করেছে তার, ঠিক আছে, খরচ বলে দিয়েছে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট খরচ বলে দিয়েছে। তাহলে কিন্তু আমরা কী বের করতে পারবো, সেই রাস্তাটির ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো, তাই না? এই যে প্রতি বর্গমিটারে আমাদের বলেছে 20 টাকা, তাহলে পুরো যে রাস্তাটা তৈরি করতে কত খরচ হয়েছে, এই যে 1380 টাকা। তাহলে যে 20 টাকাটা দিয়ে 1380 টাকাটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সেই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা একটা করেছিলাম আমরা। আমরা লিখে দেবো এখানে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান সমান এই যে আছে, দেখো রাস্তাটা তৈরি করতে মোট খরচ হবে কত, 1380 টাকা। একে ভাগ করে দাও 20 টাকা, প্রতি বর্গমিটারে বলেছে 20 টাকা, তাহলে 20 দিয়ে ভাগ করে দেবা 1380 টাকাকে, তাহলে এটা হবে রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। সেটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে দাও। আচ্ছা, 2 দিয়ে করো, 2 6 12 আর এখানে 1 18, 2 9 18, এই যে 69 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। আমাদের রাস্তাটির চওড়া কতটা আছে সেটা কিন্তু বের করতে বলেছে। তো আমরা এখানে রাস্তাটির চওড়া কত আছে সেটা ধরে নেব x, ঠিক আছে। তো আমরা লিখব ধরি রাস্তাটির চওড়া x মিটার। ওকে, এই x মিটার চওড়া ধরে আমরা আবার x দিয়ে রাস্তার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তো রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে আমাদের পুরো বাগানের ক্ষেত্রফলটা দরকার, যেটা বের করে নিয়েছি, আর রাস্তা বাদ দিয়ে সেই বাগানের ক্ষেত্রফলটা দরকার, সেটা পেয়ে গেলে আমরা সম্পূর্ণ বাগান থেকে এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলে যে বিয়োগ করি তখন রাস্তার ক্ষেত্রফল পাবো, আর এর সঙ্গে সমান করে আবার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তখন এক্সের মানটা বের করব। আর এক্সটা হচ্ছে আমাদের রাস্তার চওড়া, এক্সের মান পেয়ে গেলে অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা এক্সের মানটা বের করব, তার জন্য আমরা কী করবো, এখন এই যে ভিতরে জায়গার ক্ষেত্রফলটা দরকার, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, ভিতরের বাগানের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এখানে লিখব রাস্তা বাদে সেই বাগানের দৈর্ঘ্য বের করব। তো আমরা লিখব রাস্তা বাদে, তাই না, রাস্তাটা বাদ দিয়ে কিন্তু ভিতরে বাগানটা আছে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। দেখো বাগানের দৈর্ঘ্য প্রথমে কত ছিল, 14 মিটার। তাহলে আমাদের এই যে 14 মিটার থেকে বিয়োগ হবে, কতটা বিয়োগ হবে দেখো করো তো, এই যে এইদিকে আমাদের এক্স আর এইদিকে আমাদের এক্স, তাহলে আমাদের বিয়োগ হবে এদিকে এক্স যোগ এক্স, এদিকে এক্সটা বাদ যাবে, এদিকে এক্সটা চওড়াটা বাদ যাবে, এত মিটার। 14 মাইনাস এক্স যোগ করে 2x পেয়ে যাবো, এত মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আবার দেখো রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করবো, তার প্রস্থ একইভাবে আমরা এই যে 12 থেকে বাদ যাবে এক্স যোগ এক্স, তাই তো, এত মিটার। এই যে এইদিকে আমাদের এই যে চওড়াটা এক্স আছে, এদিকে আমাদের এক্স আছে, যে এক্স, তাহলে 12 থেকে আমরা এদিকে এক্স বাদ, আর 12 থেকে এক্স বাদ, আর 2x বাদ যাবে, তাহলে এখানে 12 মাইনাস এটা যাবে আমাদের 2x মিটার। তা দেখো আমরা পেয়ে গেলাম এই যে ভিতরে যে বাগানটা রাস্তা বাদ দিয়ে সেই বাগানের দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 মাইনাস 2x, আর প্রস্থটা পেয়ে গেলাম কত, 12 মাইনাস 2x, ঠিক আছে। মানে এই জায়গাটাতে আমি যেটা বলবো, আমি এই যে দৈর্ঘ্যটা এটা পেলাম 14 মাইনাস 2x, আর প্রস্থ বলতে এই যে প্রস্থটা এটা পেলাম আমরা 12 মাইনাস 2x।
তাহলে এখন এই যে ভিতরে যে বাগানটা রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের জায়গাটা একটা প্লেস করতে হবে। এখন আমরা কী করে করব, আমরা রাস্তা বাদে সেই বাগানের ক্ষেত্রফল বের করব। তো আমরা লিখব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। কত আছে ক্ষেত্রফলটা দেখো তো, আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের 14 - 2x ইন্টু প্রস্থ হচ্ছে 12 - 2x, 12 - 2x তো বর্গমিটার। সেটা যদি আমরা সরল করে নিই তাহলে এখানে দেখো 14 আর 12 গুণ করবো, 14 12 গুণ করলে আমরা 168 পেয়ে যাবো, মাইনাস 14 দিয়ে 28x মাইনাস 12 দিয়ে 24x মাইনাস মাইনাসে প্লাস 4s² বর্গ মিটার। 168 যোগ হয়ে যাবে, এটা দেখো এটা হয়ে যাবে আমাদের 12 5 52 প্লাস 4s² বর্গ মিটার। ঠিক আছে, এটা আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা। তো এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবার রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করবো। অতএব রাস্তার ক্ষেত্রফল দেখো রাস্তার ক্ষেত্রফল পাবো, এই যে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল যে প্রথমে বের করেছিলাম সেটা কত পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম 168। ঠিক আছে, এই যে 168 পেয়েছিলাম আমরা। 168 থেকে এই যে আমাদের দেখো রাস্তা বাদ দিয়ে যে বাগানটা ছিল এই ক্ষেত্রফলটা বাদ দিতে, 168 মাইনাস আবার 168 মাইনাস 52x প্লাস 4s²। এই যে আমাদের রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। এবার একটা আমরা সরল করে নেব, এখানে 168, এখানে মাইনাসটা দিয়ে গুণ করলে বন্ধু যে উঠাই তো মাইনাস এটা 168 প্লাস 52x মাইনাস 4s² বর্গমিটার। তো এটাতে আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে রয়ে গেল 52x মাইনাস 4s²। ঠিক আছে, এই যে এত বর্গ মিটার। এই হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল। আবার রাস্তার ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছিলাম, ঠিক আছে, এই যে এটাতে ভাগ করে, এই যে 20 দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম কত, 69 পেয়েছিলাম। তাহলে সেটা আমাদের রাস্তার ক্ষেত্রফল আর এটা রাস্তার ক্ষেত্রফল, দুটোকে আমরা সমান লিখে দেবো। তো জায়গাটা আবার একটু প্লেস করি, তাহলে দেখো অতএব আমরা বলতে পারবো এই যে রাস্তার ক্ষেত্রফল যেটা পেলাম 52x মাইনাস 4s² সমান সমান, আবার রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম এই যে 69, তাই না। এই যে রাস্তার ক্ষেত্রফল যেটা প্রথমে বের করেছিলাম, এই যে 20 দিয়ে আমরা 1380কে ভাগ করে 69 পেয়েছিলাম, এটা রাস্তার ক্ষেত্রফল আর এই রাস্তার ক্ষেত্রফল যেটা আমরা পেলাম, তাহলে দুটোই আমরা সমান করতে পারবো। এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, রাস্তাটির চওড়া কতটা সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা মাইনাস 4s² আগে লিখলাম প্লাস 52x, এটা বাদিকে নিয়ে আসলে মাইনাস 69 0 বা এবার মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আমাদের 4s², এটা মাইনাস 52x, এটা প্লাস 69, আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। এবার আমরা কী করবো, এখানে মিডিল ফ্যাক্টর করব। দেখো মিডিল ফ্যাক্টরটা তোমরা একটু মনে রেখে দেবা, এটা যে ভাঙবে এটা ভাঙবে দেখো মাইনাস 46x আর মাইনাস 6x, ঠিক আছে, এটা প্লাস 69। দেখো তোমাদের বলি আমি 46 যোগ করলে আমাদের 52x হবে, এটা যোগ করে এটা আনতে হবে, যোগ বিয়োগ করে, তো এটা থেকে এটা আসে 52x। আর এখানে দেখো 69 আর 4 গুণ করে যা হবে 46 আর 6 গুণ করে কিন্তু তাই হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ফ্যাক্টরটা ভাঙাতে পারবা। আর কমন নেব আমরা, এখানে 2x কমন যাবে, তাহলে এখানে 2x থেকে যাবে, এটা মাইনাস, এটা পেয়ে যাবা 23। আর এখানে মাইনাস কমন নেব কত, 3 কমন নেব, 2x প্লাস মাইনাসে মাইনাস, এটা আমাদের 3 দিয়ে ভাগ করে এটা 23 হয়ে যাবে, ইকুয়াল টু 0, ঠিক আছে, সমস্যা না। তাহলে এখানে রয়ে গেল 2x মাইনাস 23 আর এখানে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা হয় অথবা দিয়ে মান বের করে নেব, হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0 আর অথবা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব, 2x সমান সমান 23, তাহলে x সমান সমান হবে এটা 23/2 আছে। আর এখান থেকে 2x সমান সমান 3, তাই এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবা 3/2। আচ্ছা, একটা মান যে কোনো একটা মান বাদ যাবে আর একটা মানকে নিব, কোনটা মান বাদ দিব, দেখো এখানে এক্সটা আমাদের কি, এক্সটা ছিল আমাদের সেই রাস্তাটি চওড়া ছিল, তাহলে এখানে দেখো এই যে 23/2,
ঠিক আছে, এই মানটা কিন্তু বড় এই মানের চেয়ে, এটা 1.5 আছে, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের একদম 11, 11.5। তাহলে দেখো চওড়া কিন্তু কী হয়, ছোট হয়, হ্যাঁ, আমাদের 1.5 মিটার হতে পারে চওড়া, কিন্তু আমাদের দেখো 11.5 মিটার চওড়া কিন্তু হবে না, ঠিক না। তাহলে এটাকে বাদ দিব, তো আমরা লিখবো যেহেতু কি চওড়া ছোট মান হয়, আমরা লিখবো যেহেতু, ঠিক আছে, রাস্তাটির চওড়া চওড়া ছোট মান হয়, ঠিক আছে, ছোট মান হয়। তাহলে অতএব এখানে এক্সের মান কত নেব, এক্সের মানটা নেব 3/2। আচ্ছা, এটা যদি ভাগ করে দাও তাহলে একবার যাবে 1.0, 2 5 10। তাই দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 1.5। তাহলে আমাদের যে বলেছিল রাস্তাটির চওড়া কত, তা রাস্তাটির চওড়া আমরা পেয়ে গেলাম 1.5 মিটার, ঠিক আছে। তাহলে তোমরা অ্যান্সার লিখে দিবা অতএব দিয়ে যে রাস্তাটির চওড়া সমান 1.5 মিটার, এই যে আমাদের অ্যান্সার। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। তো আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। চলো 8 নম্বর প্রশ্নটা আমরা বুঝে নিই কী বলছে। তো এখানে দেখো প্রশ্নটা বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমাদের এখানে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি, আর সেই জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেই আয়তক্ষেত্রাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা দেখো আমাদের আয়তক্ষেত্র আগে আছে, একটা জমি আছে, তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবো। এই যে আমাদের আয়তক্ষেত্র। তাহলে এখানে আয়তক্ষেত্রের কি দেওয়া আছে, আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেওয়া আছে 40, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের কত 1200 বর্গ সেমি। প্রস্থ দেওয়া নাই, তার প্রস্থটা কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে। কীভাবে প্রস্থ বের করতে পারবো, এই যে দেখো এই যে দৈর্ঘ্য দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে ভাগ করি তার কিন্তু প্রস্থ বেরিয়ে আসবে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব আয়তকার জমির প্রস্থ, আয়তকার জমির প্রস্থ। আয়তকার জমির প্রস্থ আমরা কী করে পাবো, সেই জমির প্রস্থ পেয়ে যাবো। ক্ষেত্রফল জানা আছে, সেই আয়তকার জমির ক্ষেত্রফল আছে কত 1200। এই যে তার ক্ষেত্রফলটাকে আমরা কী করবো, দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। দৈর্ঘ্য দেওয়া আছে 40, তাহলে এই যে আমাদের হয়ে যাবে এটা এত সেমি, প্রস্থ বেরিয়ে আসবে। 0 0 কেটে দেবো, 4 দিয়ে ভাগ করে দাও, 4 3 12, আর 0টা বসে গেল। আমরা দেখো 30 সেমি পেয়ে গেলাম প্রস্থ, ঠিক আছে। এভাবে তোমরা বের করতে পারবা। দৈর্ঘ্য জানা আছে, ক্ষেত্রফল জানা আছে আয়তক্ষেত্রে, তাহলে প্রস্থ এভাবে বের করে নিতে পারবা। তাহলে এবার দেখো তো আমাদের কি দরকার, সেই যে আয়তক্ষেত্রাকার জমিটা ছিল তার কর্ণের উপর একটা বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে এই যে দেখো এখানে আমাদের একটা কর্ণ আছে, এই কর্ণের উপর বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে প্রথমে আমরা কী করবো, এই কর্ণের দৈর্ঘ্যটা বের করে নেবো। মানে কর্ণের উপর বর্গক্ষেত্র তৈরি করেছে, তো মানে এইভাবে তৈরি করেছে একটা বর্গক্ষেত্র, এভাবে একটা বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে সেই যে কর্ণের উপর বর্গক্ষেত্র তৈরি হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এখানে দেখো কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার বাহু দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্যটাই। তাহলে এখানে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে পারি তাহলে সেই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এখন কি করব, আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা বের করে নেব। আমরা লিখব আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য, আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য আমাদের 40 তার স্কোয়ার, প্রস্থ হচ্ছে 30 তার স্কোয়ার, এত সেমি। এটা আমরা সলভ করে নেব। 40-এর বর্গ পেয়ে যাবো আমরা কত, 40-এর বর্গ যদি করি 4 4 16, আর 2টো শূন্য হয়ে যাবে। এভাবে 40-এর বর্গ করতে পারবো। আর 30-এর বর্গ 3 3 9, আর 2টো শূন্য করে নেবা। এবার এটা যে যোগ করি এটা যাবে আমাদের 2500। এবার 2500-এর বর্গমূল, দেখো 2500-এর বর্গমূলটা তুমি এইভাবে সহজে করে নেবা। 25 থাকলে এই যে 5 বের করে নেবা, আর 2টো শূন্যের জন্য একটা শূন্য, এত সেমি। এই হলো আমাদের কি আয়তক্ষেত্রের সেই আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 50 সেমি। এবার এই যে আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার বাহু দৈর্ঘ্য কিন্তু আমাদের এই 50 সেমি। তা আমরা লিখব অতএব আয়তকার
আয়তাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত পেয়ে যে 50 সেমি। 50 সেমি, ঠিক আছে। এটা হলো আমাদের সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যে বর্গক্ষেত্রটি আয়তক্ষেত্রের কর্ণের উপর তৈরি হয়েছে, তাই না? তাহলে আমাদের সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দরকার। তো আমরা লিখব অতএব আয়তাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল সমান সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শুধু কি জানি, বাহু ইন্টু বাহু, 50 গুণিত 50 বর্গ সেমি। আর 50% গুণ করলে পেয়ে যাবে, দেখো 5 5 25 আর 2 শূন্য বসে দাও, এই যে 2500 বর্গ সেমি। তা দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। আমাদের যে বলেছিল সেই আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম 2500 বর্গ সেমি। এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।